ঘড়িতে সময় তখন রাত 10টার কাছাকাছি। তবুও বাড়ির পরিবেশ বেশ জমজমাট। আগামীকাল বহুভাতের অনুষ্ঠান, সেটারই তোড়জোড় চলছে। যদিও আয়োজন কমিউনিটি সেন্টারে করা হয়েছে, কিন্তু সেই অনুষ্ঠানে বাড়ির মেয়েরা কী পরবে, কী সাজবে, সেই নিয়ে চলছে আলোচনা। সবাই অবশ্য এখন ঘিরে দাঁড়িয়ে আছে নিধিকে, কেননা জুবাইদা নিধির জন্য যা এনেছেন সেসব দেখাচ্ছেন। আগামীকাল নিধি নিজের বহুভাতের অনুষ্ঠানে কী শাড়ি পরবে, কী গয়না পরবে, সেসব তিনি ঠিক করে নিয়ে এসেছেন। আগামীকাল নিধিকে যিনি সাজাতে আসবেন তাকেও তিনি ঠিক করে রেখেছেন আগে থেকে। জিনিসপত্রগুলো দেখছে আর শম্পা, সিনথিয়া একটা করে দীর্ঘশ্বাস ফেলছে। নিধি চুপচাপ বসে আছে, এসবের প্রতি বিন্দুমাত্র কোনো আগ্রহ খুঁজে পাচ্ছে না। মাঝে মাঝে জুবাইদাকে বোঝানোর জন্য যে ওর মন খারাপ না, সেজন্য একটু জোর করেই হাসছে। জুবাইদা বুঝতে পারছেন যে নিধির মন ভালো নেই, তবে তাও তিনি পরিবেশটা স্বাভাবিক রাখার জন্য এখন জিনিসপত্রগুলো বের করলেন। রাতের খাওয়া দাওয়া তখনও কারোরই হয়নি। রান্নাঘরে রান্না চলছে জোর কদমে। সালমা বেগম নিজে সব রান্না করছেন সবার জন্য, আর ওনাকে টুকটাক সাহায্য করছে ঋতু। শম্পার স্বামী পিয়াল ঘরে বিশ্রাম নিচ্ছে, শুয়ে শুয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের 5 বছরের মেয়ে শেফার সাজগোজ দেখছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শেফা একটা কানের দুল বের করে পিয়ালের দিকে এগিয়ে এসে বলল, বাবা, এটা আমাকে পরিয়ে দাও। পিয়াল হেসে উঠে বলল, তুমি তো এখন এটা পরতে পারবে না আম্মু, আর একটু বড় হয় তারপরে পরতে পারবে। শেফা জোর করেই কানের দুলটা পিয়ালের হাতে দিয়ে জেদ লাগলো পরে দেওয়ার জন্য। মেয়েকে বোঝানোর মাঝে পিয়াল খুব ভালোভাবে কানের দুলটা দিকে লক্ষ্য করলো। কানের দুলটা মনে হচ্ছে সোনার, আর এমন কোনো কানের দুল তো সম্পান নেই। তাহলে এই কানের দুলটা ড্রেসিং টেবিলের ড্রয়ারে এলো কোথা থেকে? সিনথিয়ার কি হতে পারে? যদি সিনথিয়ার হয়ে থাকে, তাহলে এভাবে সোনার জিনিস এত অবহেলায় কেউ ফেলে রাখে, তাও যেখানে বাড়িতে ছোট বাচ্চা আছে। পিয়াল ভাবলো নিজেই সেটা যত্ন করে রাখবে। বিছানা থেকে নামলো। হঠাৎ করে কি ভেবে যেন আবারও থেমে গেল। নিজের স্ত্রীর স্বভাব চরিত্র সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত পিয়াল। মনে পড়ে গেল সন্ধ্যের ঘটনা। এমনই কোনো সোনার ঝুমকো নিয়েই তো অশান্তি হলো বাড়িতে, তাও আবার অশান্তিটা হলো সিনথিয়ার সাথে। আর সিনথিয়াকে সমর্থন করলো শম্পা। আগে পিছে অনেক কিছুই ভেবে পিয়াল গলা উঁচিয়ে নিজের স্ত্রীকে ডাকলো। এদিকে সবেমাত্র জুবাইদা সোনার কি কি গয়না এনেছেন নিধির জন্য সেসব দেখাচ্ছিলেন। এর মাঝে পিয়ালের ডাক কানে ভেসে আসায় ভীষণ বিরক্ত হলো শম্পা। একবার ভাবলো যাবে না, তবে দেখলো পিয়ালের ডাক থামছেই না। পরে বাধ্য হয়ে ঘরে এসে বিরক্তিকর গলায় বলল, মরিনি তো এখনো, কি হয়েছে, এভাবে ডাকছে কেন? পিয়াল উঠে গিয়ে দরজাটা বন্ধ করে কানের দুলটা শম্পার সামনে ধরে বলল, এটা কার? কানের দুলটা দেখতেই শম্পার চোখ দুটো বড় বড় করে তাকালো। খপ করে পিয়ালের হাত থেকে কানের দুলটা খামচে নিয়ে পড়ল, আমারই। তুমি কেন নিয়েছো এগুলো? আমি তোমাকে কবে এই কানের দুল কিনে দিলাম? তুমি কেন কিনে দিতে যাবে? আমার মা আমাকে দিয়েছে। কবে দিয়েছে? আগে তো কখনো দেখিনি। শম্পা আমতা আমতা করে বলল, এইবার দিয়েছে। এত প্রশ্ন করছো কেন? তাছাড়া আমার কি কি গয়না আছে সেসব তুমি জানো নাকি? আরো অনেক গয়না আছে আমার, যেগুলো তুমি চেনো না। বেশি কথা বলো না তো। কথাটা বলে শম্পা চলে যেতে ধরলে পিয়াল ওর বাহু টেনে ধরে নিচের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে বলল, এটা গহনের বউয়ের, তাই না? এই কানের দুলটার জন্যই তো ঝামেলা হলো সন্ধ্যায়। এখন সত্যি করে বলো, এটা তুমি চুরি করেছো নাকি তোমার বোন? ভয়ে শম্পার গলাটা শুকিয়ে গেল, কিন্তু তবুও মিথ্যেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করে কিছু একটা বলতে চাইলো। তবে তার আগে পিয়াল ওকে থামিয়ে দিয়ে শাসিয়ে বলল, ভুল করো আর মিথ্যে বলার চেষ্টা করবে না। চোখ ধরা পড়ে গেলে যে তার চোখ মুখের অবস্থা কেমন হয় সেটা আমার জানা আছে। লজ্জা করলো না তোমাদের? নতুন বউ বাড়িতে এসেছে একটা দিনও হয়নি, আর তার গয়না চুরি করলে? তোমরা নিজেদের সংসারে তো শান্তি বজায় রাখতে জানোই না, তাই বলো অন্যের সংসারে অশান্তি বাঁধিয়ে দেবে? কেন চুরি করেছো? তোমাকে কি আমি গয়না কিনে দেই না? তোমার কোনো শখ কি আমি অপূর্ণ রাখি? তারপর চুরির স্বভাব যায় না কেন? শম্পা মিনমিনে স্বরে বলল, আমি করিনি তো, সিনথিয়া এনে দিয়েছে। ও দিল আর তুমি নিয়ে নিলে? তোমার ছোট বোন চুরি করলো আর তুমিও তাতে সমর্থন করলে? বাহ, ও বলেছিল কয়েকদিন পরে আমায় দিয়ে দেবে। পিয়াল ঘৃণা ভরা কণ্ঠে বলল, ছি, এই শিক্ষা তুমি আমাদের মেয়েকে দিচ্ছ? তোমার জন্য যে আর কত জায়গায় আমায় লজ্জিত হতে হবে কে জানে। শাম্পি অপরাধী গলায় বলল, ভুল হয়ে গেছে, আর হবে না এমনটা। তুমি কাউকে বলো না দয়া করে। আমি বলবো না, তুমি বলবে। তুমি এক্ষুনি এই কানের দুল নিয়ে গিয়ে গহনের হাতে দেবে। কি অজুহাত দেবে নাকি সত্যিটা বলবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আর যদি তুমি নিজে এই কাজটা না করছো, তাহলে কিন্তু আমি গিয়ে এটা গহনের হাতে দিয়ে সত্যিটা জানিয়ে দেব। শম্পা আতঙ্কিত গলায় বলল, কি বলছো এসব? এটা করতে পারবো না। ভাইয়ার চোখে খারাপ হয়ে যাবে তো। শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি যাবে নাকি আমি যাব? শম্পা অসহায় দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকলো পিয়ালের দিকে। বুঝলো পিয়াল আজ একটু দয়া করবে না।
বসার ঘরে বেশ একটা থমথমে পরিবেশ বিরাজমান। সবাই নিজেদের কথা হারিয়ে ফেলেছে। একটা কোণার দিকে চোরের মতন গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে শম্পা। সিনথিয়া কানের দুলটা নিধির দিকে বাড়িয়ে দিয়ে অপরাধী গলায় বলল, চুরির সাথে ভুলে চলে এসেছিল ভাবি। আসলে আমি বুঝতে পারিনি। নিধিকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। সিনথিয়ার প্রতি বিন্দু পরিমাণ কোনো রাগ কিংবা ক্ষোভ বোঝা যাচ্ছে না। সিনথিয়ার হাত থেকে কানের দুলটা নিয়ে ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, তখন তো তোমায় এই কথাটাই বলেছিলাম যে দেখো চুরির সাথে ভুলে চলে এসেছে কিনা। এর বাইরে তো আমি আর দ্বিতীয় কোনো কথা বলিনি সিনথিয়া। আমি ভুল করো আমার মুখ দিয়ে চুরি শব্দটা উচ্চারণ করিনি, তাই না? আমি ভুল বুঝে নিয়েছিলাম। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি ওভাবে কথাটি বলনি। আমার মনে হয়েছিল যে তুমি সন্দেহ করছো আমায়, সেজন্য ওভাবে বলেছিলে। সিনথিয়া কথাটা বলতেই গহন গম্ভীর গলায় বলে উঠল, এখন বলছো মনে হয়েছিল, তাহলে তখন কেন বলেছিলে যে নিধি তোমায় চুরির অপবাদ দিয়েছে? তখন কেন বলনি যে ওর কথার ভঙ্গিতে তোমার মনে হয়েছে যে নিধি তোমায় সন্দেহ করছে? কোনো উত্তর দিতে পারল না সিনথিয়া। তার আগে নিধি গহনকে উদ্দেশ্য করে বলল, থাক, এই ব্যাপার আর আপনাকে কথা বলতে হবে না। শুধু ওর একার দোষ দিচ্ছেন কেন? অপরাধী তো আপনিও। শুধুমাত্র আমি পরের বারের মেয়ে, এজন্য আমার কথা না শুনেই তো আপনি নিজের বোনের কথা বিশ্বাস করে নিয়েছিলেন। এখন আবার এই কঠোরতার নাটকটা না করলে খুশি হব। থেমে গেল গহন, হয়তো অপমানে নয়তো নিজের ভুলটা উপলব্ধি করতে পেরে। গহনকে কথাটা বলার শেষে নিধি আবার সিনথিয়াকে বলল, শুধুমাত্র মনে হয় এর বসে এত বড় একটা অশান্তি বাঁধিয়ে দিলে? একবার নিজে নিজেকে জিজ্ঞেস করো যে কাজটা তুমি ঠিক করেছো নাকি ভুল করেছো। সিনথিয়া মাথা নামিয়ে নিল। নিধির মনে হলো সিনথিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছে। এভাবে আদুরে গলায় বলল, আমার কোনো জিনিস যদি তোমার পছন্দ হয় কিংবা পড়তে ইচ্ছে করে নির্দ্বিধায় আমায় গিয়ে বলো। আর যদি আমায় বলতে সংকোচ হয় তবে নিজে আলমারি খুলে নিয়ে এসো। শুধু দেখো এমন ভুল বুঝাবুঝি যেন আর কখনো তৈরি না হয়। আর দেখো পরবর্তীতে কখনো যেন সত্যি আমায় তোমায় চোর ভাবতে না হয়। কথাটা বলে নিধি ঘরে চলে গেল। সিনথিয়া এখন বুঝতে পারছে না ওর এখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নাকি চলে যাবে। শুধু ভয় হচ্ছে এটা ভেবে যে না জানি গহন আবার কখন কি বলে। সালমা বেগম এসবের কিছুই জানতেন না। ঘরে যাওয়ার পর নিশ্চয়ই ওনার কাছেও ভালো মতো বকা খেতে হবে। সিনথিয়ার এসব ভাবনার মাঝে ওর কানে ভেসে এলো জুবাইদার গম্ভীর কণ্ঠস্বর, যার সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল সে কি সুন্দরভাবে তোমার সম্মান বাঁচিয়ে দিয়ে গেল। বুঝতে পারলে, উপলব্ধি করতে পারলে নিজের ভুল। এবারও কোনো উত্তর দিল না সিনথিয়া। জুবাইদা তাচ্ছিল্য গলায় বলল, অবশ্য তোমার দোষ দিয়ে লাভ নেই, রক্তের দোষ। এক সময় এই বাড়িতে যে আমারও কত কিছু হারিয়েছে তার কোনো হিসেব নেই। চোর ধরাও পড়েছে, তবে এখন আর তখন এর মাঝে একটা ছোট্ট পার্থক্য আছে। তখন চোর ধরা পড়লে আমার ভাই শাস্তি দিত, তাকে উপযুক্ত বিচার করত। তবে এখন আমার ভাই এই বাড়ির দায়িত্ব যার উপরে দিয়ে গেছেন সে নির্বাক মূর্তির মতন দাঁড়িয়ে সবটা দেখছে। তার অভিব্যক্তি দেখে আমি দ্বিধার মাঝে পড়ে গেছি যে সে আদৌ কোনো মানুষ নাকি জড় পদার্থ। জুবাইদার কথা বলা শেষ হতেই গহন সেখান থেকে চলে গেল। জুবাইদাও আর সেখানে দাঁড়ালেন না, তিনি নিজেও চলে গেলেন নিজের ঘরে। ভয়ে ভয়ে সিনথিয়া তাকালো ওর মায়ের দিকে, দেখলো তিনি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের দিকে। ভয়ে সিনথিয়ার অন্তরাত্মা কেঁপে উঠল। সালমা বেগম ঘরে যাওয়ার আগে গম্ভীর গলায় মেয়েকে ঘরে আসতে বললেন। সিনথিয়া ভাবলো কে জানে এরপর কপালে আজ কি আছে। রাতে গহন ঘরে এসে দেখলো নিধি শুয়ে পড়েছে। দরজা খোলা শব্দ পেতে নিধি কাঁথা মুড়ি দিল যেন গহনের মুখটাও না দেখতে হয়। গহন দরজা বন্ধ করে লাইটটা অফ করে বিছানার দিকে গেল। দেখলো গতকাল গহন যে পাশে ঘুমিয়েছিল নিধি আজ সে পাশে ঘুমিয়েছে। গহনের মনে হলো নিধি ইচ্ছে করে এ পাশে ঘুমিয়েছে, যেন গহন আগে আগে ওর সাথে কথা বলে, অন্তত স্বরে ঘুমানোর জন্য হলেও কথা বলে। গহন হালকা একটু কেশে নিধির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো, তবে দেখলো নিধি নড়াচড়াও করলো না। গহন আবারও একটু কাশলো। এবারে নিধি হালকা একটু নড়াচড়ে উঠলো। ওকে নড়তে দেখে গহন গম্ভীর গলায় বলে উঠল, এ পাশে আমি ঘুমোই, তোমার পাশে যাও। অনিচ্ছা সত্ত্বেও নিধিকে কথা বলতে হলো, ওপাশে ঘুমোবো না, আমি এখানেই ঘুমোবো। আপনি ওপাশে যান। এক এক দিন এক এক পাশে ঘুমোলে ঘুম ঠিকভাবে হয় না। তুমি তোমার জায়গায় যাও, আমাকে আমার জায়গায় ঘুমোতে দাও। বললাম তো আমার সমস্যা আছে, আমি ওই পাশে ঘুমাবো না। গহন কিঞ্চিত রাগী গলায় বলল, অদ্ভুত তো, একই বিছানার এই পাশে সমস্যা নেই, ও পাশে কি সমস্যা? আবার কি ঝামেলা করতে চাইছো? নিধি মুখের উপর থেকে কথাটা নামিয়ে শান্ত দৃষ্টিতে গহনের দিকে তাকিয়ে বলল, জানালা পাশে ঘুমোলে আমার ভয় লাগে। মনে হয় কেউ জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার চুল টেনে ধরবে। আপনার দিকে মুখ করে ঘুমোলে মনে হয় আমার পিছনে কেউ বসে আছে। জানালার দিকে মুখ করে ঘুমোলে মনে হয় জানালার উপরে কেউ বসে আছে। এটি আমার সমস্যা। এখনো কি আপনার উপাসে ঘুমোতে সমস্যা? যদি তারপরও আপনার সমস্যা হয়, আমি মেঝেতে ঘুমোতে যাচ্ছি।
যতই হোক এটা আপনার বাড়ি, আপনার ঘর, আপনার বিছানা। আপনি যা চাইবেন সেটাই হবে। আমি জোর খাটাতে পারি না। যথেষ্ট বলেছ, থামো এবার। বলতে আর পারলাম কোথায়। প্রয়োজনের সময় তো বলদের মতন চুপ করেছিলাম। গহন ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, ঘুমো তুমি, আমি উপাসে ঘুমোচ্ছি। গহন কথাটা বলতে নিধি আর এক সেকেন্ডও অপেক্ষা করলো না, আবারও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। গহনও চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। গহন বারবার শুধু ঘাড় কাত করে নিধির দিকে তাকাচ্ছে। মেয়েটা এখনো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, কে জানে ঘুমিয়ে পড়েছে কিনা। গহনের একবার মনে হলো নিধির কাছে ক্ষমা চাওয়া উচিত বোধ হয়, কেননা গহন একটা ভুল করেছে। ক্ষমা চাইবে ভেবে একবার ডাকতেও নিল, তবে কি ভেবে যেন আবারও থেমে গেল। আবারও হয়তো গহনের ভেতরে অধিক আত্মসম্মানী পুরুষ সত্তারা ওকে বাধা দিল। নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া হলো না নিধির কাছে। ফাঁস ফিরে ঘুমিয়ে পড়ল। গহন অন্য ফাঁস ফিরতে নিধি মুখের উপর থেকে কথাটা সরালো। অশ্রুসিক্ত নয়নে একবার গহনের দিকে তাকালো। খুব অভিমান হলো গহনের প্রতি। সবার সামনে না হয়ে নিজের অপরাধটা স্বীকার নাই করলো। অন্তত ঘরে এসে কি একবারের জন্য বলতে পারতো না নিধিকে যে ও নিজের ভুলের জন্য অনুতপ্ত। ভুলটা যখন নিধির মনে করেছিল তখন তো সবার সামনে বেশ ভালোভাবেই অপমান করলো, তাহলে সেই ভুলটা যখন নিজের বোনের বলে প্রমাণিত হলো তখন চুপ থাকলো কেন? পুরুষ মানুষ বুঝি এমনই হয়, নিজের বাড়ির মেয়ের কদর ঠিকই থাকে, কিন্তু পরের বাড়ির মেয়ের কদর কি করে করতে হয় সেটা জানে না। একদম ধবধবে সাদা একটা জর্জেটে শাড়ি পরেছে নিধি। পুরো শাড়িতে স্টোনের ভারী কাজ করা। গয়না হিসেবে পরেছে একটা হীরের নেকলেস। এটাও জুবাইদাই দিয়েছে নিধিকে। সাজগোজ শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে অসুবিধা হলো। নিধির ধারণা অনুযায়ী ওকে তো শাড়ি পরে সিলিন্ডারের মতো লাগার কথা, তবে আজ অন্যরকম লাগছে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যেন একটা আভিজাত্যের ছোঁয়া লেগে আছে। নিধির সাজগোজ শেষ হতেই সেখানে জুবাইদা এলেন। নিধিকে নিজের দিকে ঘুরে দাঁড় করিয়ে আগে মন ভরে দেখলেন, তারপর প্রশংসার কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, এখন তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি আমার ছেলের বউ। গহন তো আজ চোখই ফেরাতে পারবে না তোমার উপর থেকে। জুবাইদার কথা শুনে হালকা লজ্জা পেল নিধি। জুবাইদার সাথে যারা আর জান্নাতও এসেছে ওরও প্রশংসা করলো নিধির। একটু পরে সেখানে এলো সিনথিয়া, শম্পা। নিধির পোশাক আশাক, গয়না, সাজগোজ দেখে ভীষণ হিংসে হলো। একবার নিজেদের পোশাকের দিকে তাকালো। এমনটা নয় যে গহনের বিয়ের জন্য ওরা নতুন পোশাক কেনেনি, গহন নিজে টাকা দিয়েছে। যে যত টাকা চেয়েছে তাকে তত টাকাই দিয়েছে। যে যার নিজের পছন্দ মতো পোশাক কিনেছে। তবে নিধির পোশাক দেখে যেন চোখ ঝলসে গেল। দু বোন মিলে চোখে চোখে ইশারাতে ঠিক করলো যে নিধিকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে যে পোশাকটা সুন্দর হলো ওকে একদমই মানাচ্ছে না। শুরুটা করলো শম্পা। নাকশিটকে নিধির দিকে এগিয়ে যেতে যেতে বলো, এ মা, কি বিচ্ছিরি দেখাচ্ছে তোমায় নিধি। এত দামি আর সুন্দর একটা শাড়ি যে তুমি পরেছো সেটা তোমায় দেখে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কম দামি। তোমার গায়ে একদমই মানায়নি। আর কি মেকআপের ছিরি, দেখেই বোঝা যাচ্ছে জোর করে গায়ের রং ফর্সা বানানোর চেষ্টা করেছো। হুট করে নিধির হাসি হাসি মুখটা কেমন চুপসে গেল। পিছন ঘুরে তাকিয়ে আয়না একবার নিজেকে দেখে নিল। কই খারাপ তো লাগছে না, বেশ ভালোই তো লাগছে। বাকিরাও তো বললো ভালো লাগছে, তাহলে এই মেয়ে আবার একা এসে কেন বলছে যে ভালো লাগছে না? নিধি নিজের মনের সন্দেহ দূর করার জন্য জুবাইদাকে উদ্দেশ্য করে বলল, ফুফি, ভালো লাগছে না আমায়? জুবাইদা একবার চোখ গরম করে আগে শম্পার দিকে তাকালেন। শম্পা দেখো না দেখার ভান করলো, খুব একটা পাত্তা দিল না। এমন চোখ রাঙানিতে শম্পা অভ্যস্ত। কবে ওর ফুফি ওর দিকে ভালোভাবে তাকিয়েছে এটা নতুন না। গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলো। জুবাইদা আবারও নিধির দিকে তাকিয়ে গালে হাত রেখে আদুরে ভঙ্গিতে বললেন, সবার পছন্দ আলাদা মা, তোমার নিজের সাজে তুমি সন্তুষ্ট তো, এতটুকুই যথেষ্ট। জুবাইদার কথা শুনে শম্পা মুখ ভ্যাংচালো। বলার মতন কথা খুঁজলো, ভাবলো আরো নতুন কি বলে নিধিকে খোঁচানো যায়। মস্তিষ্কে জোর দিল কিন্তু কিছু খুঁজে পেল না। শম্পাকে চুপ করে থাকতে দেখে সিনথিয়া ভাবলো এবারে সুযোগটা ওকে কাজে লাগাতে হবে। নিজেই আবার নিধিকে বলল, গয়না এত কম পড়েছো কেন ভাবি? তোমার বাপের বাড়ি থেকে না হয় কম গয়না দিয়েছে, সেসব আমরা সবাই জানি, কিন্তু আমাদের বাড়ি থেকে তো আর কম গয়না দেয়নি, সেসব অন্তত পড়তে পারতে। কি যে ছোট লোকে কাজ করো না, আমাদের মান সম্মান কিছু রাখলে না। জুবাদা যতই চেষ্টা করেন কথা না বাড়ানোর, এই দুটো মেয়ে যেন ততই ওনাকে রাগে দেয়, কথা বাড়াতে বাধ্য করে। এবারে তিনি সিনথিয়ার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, ভদ্রভাবে কথা বলো সিনথিয়া, সম্পর্কে আর বয়সে দুদিক থেকে নিধি তোমার থেকে বড়। জুবাইদার কথার প্রেক্ষিতে যারা ব্যঙ্গাত্মক গলায় বলল, কাকে কি বলছো মা? ভদ্রতা শব্দটা ওর ডিকশনারির কোথাও খুঁজেই পাবে না।
আর তাছাড়া ওর সাজগোজ দেখছো না, দুই বোনের গা ভর্তি সোনার গয়না পরে বসে আছে, দেখে মনে হচ্ছে নিধি না ওদেরই বৌভাতের অনুষ্ঠান। আরে কেউ তো নিজের বিয়ে তো বোধহয় এত সাজে না যতটা এরা ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে সেজেছে। যারার করা অপমানে মুখ বন্ধ বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল সিনথিয়া আর শম্পা দুজনেরই, তবে শম্পার মুখ বন্ধ হলো, সিনথিয়ার মুখ বন্ধ হলো না। যারার কথা একদমই সহ্য হয় না সিনথিয়ার, ইচ্ছে করে মুখে ঝামা ঘষে দিতে। খেকে উঠে যারাকে বলল, তুমি স্টাইলের কি বুঝো হ্যাঁ? জানো আমার এই শাড়ির দাম কত? আমি 10,000 টাকা দিয়ে কিনেছি এটা। এত ভারী কাজ করা একটা শাড়ির সাথে গয়না পরবো না? বলো আমাদের বেশি সুন্দর লাগছে দেখতে, এই জন্য তোমার হিংসা হচ্ছে? যারা হো হো করে হেসে উঠে ফের ব্যঙ্গাত্মক গলায় বলল, যারা এখনো এত খারাপ দিন আসেনি যে তোমাদের দুজনকে দেখে হিংসে করবে। ঠিকই বলেছো, এত টাকা দিয়ে শাড়ি কিনেছো, যদি ভারী ভারী গয়না না পরো তাহলে শাড়ির দামটা মানুষকে বোঝাবে কি করে, তাই না? আর নিধি তোমাকেও বলছি, আসলে তোমার এত কম গয়না পরা উচিত হয়নি, আরো বেশি গয়না পরলে তবে না তোমার ছাপড়ি লাগবে দেখতে, তখনই তো মানুষজন তোমায় বদনাম করবে, আর তখনই তো তোমার দুই ননদ খুশিতে লাফিয়ে উঠবে। যাও গিয়ে যত গয়না আছে সব পরে না, তোমাকে যতক্ষণ না ছাপড়ি লাগছে দেখতে ততক্ষণ তোমার ননদেরা খুশি হতে পারবে না, আর শ্বশুর বাড়ির লোকজনকে খুশি করা তোমার দায়িত্ব। এসব ঝগড়া ঝামেলা থেকে সব সময় দূরে থাকে জান্নাত। যারা যেমন কথায় কথায় যৌক্তিক উত্তরগুলো দিতে চায়, জান্নাত ঠিক তার বিপরীত, সব সময় চেষ্টা করে যেন কোনো ধরনের কোনো ঝামেলা তৈরি না হয়, আর যদি ভুলও ঝামেলা তৈরি হয়ে যায় সেটা কি করে তাড়াতাড়ি সমাধান করা সে আশাতেই থাকে। বর্তমানে তৈরি হওয়া ঝামেলার একটা খুব ভালো সমাধান এলো জান্নাতের মাথায়। সবার এসব বাকবিতণ্ডার মাঝে অনেকক্ষণ আগে ঘরের বাইরে চলে গিয়েছিল, খুঁজে খুঁজে গহনকে নিয়ে এলো ঘরে। গহন বাইরে কাজ করছিল, ওকে জোর করে টানতে টানতে নিয়ে এলো ঘরে। গহনকে ঘরে আসতে দেখি শম্পা আর সিনথিয়া দুজনে একসাথে চুপ হয়ে গেল। এদিকে যারা তখন ওদেরকে কথা শুনিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে যারার এমন রাগে মূর্তিটা ঠিক হজম করতে পারলো না গহন, বিচলিত ভঙ্গিতে বলল, কি হয়েছে যারা? রাগারাগি করছো কেন ওদের সাথে? যারা ঘাড় ঘুরিয়ে দরজার কাছে দাঁড়ানো গহনের দিকে তাকালো। গহনকে দেখে বোধহয় যারা রাগ আরো বাড়লো। রাগী কণ্ঠে গহনকে উদ্দেশ্য করে বলল, তোমার মতো স্টুপিডকে আমি এই কথাগুলো বলতে চাই না গহন। যারার কথাটা শুনে উপস্থিত দুটো মানুষ ফিক করে হেসে ফেললো, আর তারা হলো নিধি আর জান্নাত। গহন আর যারাকে কিছু বলল না, জান্নাতকে উদ্দেশ্য করে বলল, এখানে নিয়ে এলো কেন? জান্নাত ইশারায় নিধিকে দেখিয়ে বলল, ভাইয়া বলো তো ভাবিকে কেমন লাগছে দেখতে? এখানে দুটো টিম হয়ে গেছে, এক টিম বলছে ভাবিকে ভালো লাগছে না, আরেক টিম বলছে ভাবিকে মারাত্মক লাগছে। এখন তুমি যেটা বলবে সেটাই হবে, বলো ভাবিকে কেমন লাগছে দেখতে? জান্নাতের কথাটা শুনে গহন একবার তাকালো নিধির দিকে, সঙ্গে সঙ্গে নিধি নিজের দৃষ্টি নামিয়ে নিল। একটু অস্বস্তি হলো, এতগুলো মানুষের মাঝে এভাবে তাকিয়ে থাকলে কি অস্বস্তি হবে না? জান্নাতটাও বোকা, ওরা থাকলে না হয় সমস্যা হতো না, কিন্তু এখানে তো ফুফুইও আছে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? তার মধ্যে আবার গহনের উপরে বিচারের দায়িত্ব দিল যে ওকে ভালো লাগছে কি খারাপ লাগছে। নিধি তো নিশ্চিত যে গহন নিশ্চয়ই সবার সামনে অপমান করবে, বলবে একদম দেখতে পেতনির মতো লাগছে। তবে নিধির এই সমস্ত ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে গহন বলে উঠল, ভালোই তো লাগছে, ও তো সুন্দরই দেখতে, তাহলে খারাপ লাগবে যাবে কেন? কে বলেছে ওকে খারাপ লাগছে? গহনের প্রশ্নের উত্তরটা যারার দেওয়ার ভীষণ ইচ্ছে হলো। ব্যঙ্গাত্মক গলায় সামনে শম্পা আর সিনথিয়াকে সম্পর্কে দেখিয়ে বলল, কে আবার বলবে তোমার ছাপড়ি দুই বোন। গহন এবার অসহায় দৃষ্টিতে তাকালো যারার দিকে, ইশারায় যারাকে থামার জন্য আকুতি জানালো। অনিচ্ছা সত্ত্বেও যারা থামলো। আপাতত এখানে তেমন কোনো কথা কাউকে বলার সুযোগ দিতে চাইলো না গহন। কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য সবাইকে তাড়া দিল। কমিউনিটি সেন্টারে এত মানুষের ভিড়ে নিধির দু চোখ শুধু খুঁজে বেড়াচ্ছে ওর মা বাবা আর ভাইটাকে। কখন যে ওরা আসবে কে জানে, এতক্ষণে এসেও গেছে হয়তো, কিন্তু নিধির সাথে হয়তো দেখা করতে আসার সময় পাচ্ছে না। কাউকে যে একটু ডেকে জিজ্ঞেস করবে নিধি যে ওর বাড়ির লোকজন এসেছে কিনা সেটাও পাচ্ছে না। আশেপাশে যারা কিংবা জান্নাত কাউকেই দেখা যাচ্ছে না। সম্পার সিনথিয়াকে দেখতে পাচ্ছে, ওরা তো একটু পর পর এসে নিধিকে নিজের জায়গা থেকে তুলে দিয়ে নিজেরাই বসে ছবি তুলছে। গহনেরও দেখা পাচ্ছে না, উনি তো এখন অতিথি আপ্যায়নে ব্যস্ত। বাড়িতে তো মানুষের অভাব পড়েছে যে ওনাকেই যেতে হবে। নিধির এসব ভাবনার মাঝে আবারও সিনথিয়া নিজের কিছু বান্ধবীদের নিয়ে সেখানে এলো। প্রথমে নিধির সাথে কিছু ছবি তুললো, তারপরে নিধিকে নিজের জায়গা থেকে তুলে দিয়ে নিজেরা বসলো সেখানে। নিধির নিজেরই অস্বস্তি হলো, খেয়াল করলো কিছু মানুষ ওর দিকে বেশ অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হয়তো ওনারাই সিনথিয়ার আচরণে বিরক্ত, কিংবা নিধির এমন শান্ত স্বভাবে বিরক্ত। কিন্তু নিধির কিছু করার নেই,
এখন কিছু বললে আবার একটা ঝামেলা হবে, আর এত মানুষের মাঝে ঝামেলা করার কোনো মানেই হয় না। আর যেখানে সিনথিয়ার নিজের কোনো আক্কেল জ্ঞান নেই, সেখানে নিধি আর কেই বা বলতে পারে। দূর থেকে বেশ অনেকক্ষণ যাবৎ গহন ব্যাপারটা খেয়াল করছিল। গহন কাউকে খুব বেশি উপদেশ দিতে পছন্দ করে না, উপদেশ দিতে চায়ও না। কেননা উপদেশ মানুষজন তেমন একটা গ্রহণ করে না। প্রথম দিকে তো গহন নিধিকে নিয়ে চিন্তায় ছিল, ভাবছিল কখন না জানে আবার রেগে যায়। তবে খেয়াল করলো নিধি একটুও রাগেনি, মুখে বিরক্তির ভাবও নেই। চিন্তা যা শুরু করেছে এখন গহনের নিজেরই বিরক্ত লাগছে। নিজের বন্ধুদেরকে একটু অপেক্ষা করতে বলে স্টেজের দিকে এগিয়ে গেল। একবার ভাবলো সিনথিয়াকে বলবে যেন বারবার এভাবে নিধিকে নিজের জায়গা থেকে তুলে না দেয়, কিন্তু পর মুহূর্তে মনে হলো ও এখন যদি সিনথিয়াকে গিয়ে এই কথাটা বলে বিরাট বড় একটা ঝামেলা হবে। ঝামেলাটা এড়িয়ে যাওয়ার জন্য গহন নিধির কাছে গিয়ে নিধির হাত ধরে বলল, চলো আমার বন্ধুদের সাথে আলাপ করে দিই। আজ আবারও এমন মুহূর্তে গহনকে দেখে ভীষণ ভালো লাগলো নিধির। নিজেকে বড় একা একা লাগছিল। চারদিকে এত মানুষ, অথচ নিধির পরিচিত কেউ নেই, ওর আপন কেউ নেই। গহন এসে হাতটা ধরা যান একটা আলাদা স্বস্তি অনুভব করলো। নিধি অন্য হাত দিয়ে গহনের বাহু আঁকড়ে ধরে বলল, হ্যাঁ চলুন, এখানে থাকবো না, এখানকার মানুষজন কেমন যেন, আপনার থেকেও খারাপ। দিদি গহনের প্রশংসা করলো নাকি খোঁচা দিল, ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলো না গহন। সেই সাথে রেগে যাওয়া উচিত নাকি খুশি হওয়া উচিত সেটাও বুঝতে পারলো না। দ্বিধাদ্বন্দ্বের অবসান আপাতত এখানেই করতে হলো। হাত ধরে নিধিকে নিয়ে স্টেজ থেকে নামলো, নিজের বন্ধুদের সাথে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দিল। সবাই ব্যস্ত, আন্তরিক ব্যবহার করলো নিধির সাথে। নিধির মনে হলো গহনের পরিবারের লোকজনের থেকে ওর বন্ধুরা ঢের ভালো আছে। এদিকে অনুষ্ঠান তখন প্রায় শেষের দিকে, মানুষজন খাওয়া দাওয়া শুরু করেছে। এতক্ষণে নিধির বাড়ির লোকজনের কোনো খবর নেই। গহন কল করেছিল, তবে ওদেরকে কলে পায়নি। আরো প্রায় 10 থেকে 20 মিনিট পর অবশেষে নিধির বাড়ির লোকজনের পা পড়লো কমিউনিটি সেন্টারে। নিধির দুই চাচা, চাচি, চাচাতো ভাই, বোন সবাই এসেছে। তবে নিধি নিজের মা, বাবা আর ভাইকে দেখতে পেল না। অস্থির হয়ে উঠলো নিজের মা বাবাকে দেখতে না পেয়ে। নিজের চাচা চাচির সাথে কথা বলার ইচ্ছে হলো না। চাচাতো ভাই বোনদেরকেও তেমন একটা সহ্য হয় না। ভিড়ের মাঝে থেকে আকিবের হাতটা টেনে ধরে ওর কানের কাছে ফিসফিস করে বলল, এগুলোকে কেন সাথে নিয়ে এসেছো? আর আমার বাবা মা কোথায়? আমার ভাই কোথায়? আকিবের পাশে ওর মা দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ওদের দুজনকে। হয়তো চেষ্টা করছে যে নিধি ওর কানে কানে কি বলছে সেগুলো শোনার। আকিব সাবধানতার সাথে নিজেও ফিসফিস করে নিধিকে বলল, বড়লোক বাড়ি দেখেছে যে, ওরা না এসে থাকে নাকি? আর তুমি তো জানো বড় আব্বু আসবে না, বড় আব্বুকে একলা রেখে বড় আম্মুও এলো না, সেজন্য নিয়াজকেও আনতে পারলাম না। ওর খেয়াল কে রাখবে? নিধি কাঁদো কাঁদো গলায় বলল, তাই বলে আনলে না? তুমি তো ছিলে খেয়াল রাখার জন্য, আর খেয়াল রাখার কি আছে? গাড়িতে এসেছো, গাড়িতে যাবে, কেন আনলে না আমার ভাইটাকে? আকিব অসহায় গলায় বলল, আমি কি করতাম বলো? আমার কথা কেউ শুনে নাকি? আমার কথা শুনলে তো তোমার বিয়েটাই হতো না। রাগে দুঃখে নিধির কান্না চলে এলো, গাল বেশে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আকিব ব্যস্ত গলায় বলল, আর কেঁদো না, সাজগোজ নষ্ট হয়ে যাবে, কেউ দেখলে খারাপ ভাববে। নিধির সমস্ত রাগ গিয়ে পড়লো আকিবের উপর। সেই সাথে যখন ওর চাচা চাচিকে গহনের পরিবারের লোকদের সাথে হাসতে হাসতে কথা বলতে দেখলো, আরো বেশি রাগ উঠে গেল। রাগান্বিত গলায় আকিবকে উদ্দেশ্য করে বলল, ভেবেছিলাম তুমি অন্তত আমার কষ্ট বুঝবে, আমার ভাইটাকে অন্তত আনা উচিত ছিল। যে করে হোক আমার বাবা মাকে রাজি করাতে তুমি, কিন্তু তুমিও ওদের রেখে এলে। তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না আজ থেকে। কথাটা বলে নিধি সেখান থেকে আবার স্টেজে চলে গেল। চুপচাপ বসে রইল, বুক ফেটে শুধু কান্না আসছে। যখনই চোখের সামনে দেখছে ওর শ্বশুর বাড়ির লোকজনের সাথে ওর বাবা মার থেকে ওর চাচা চাচির বেশি ভালো সম্পর্ক, ওর শ্বশুর বাড়ির লোকজনেরা ওর চাচা চাচিকে বেশি গুরুত্ব দিচ্ছে। শরীরে রক্ত যেন টকবক করে ফুটে উঠছে। অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দূর থেকে নিধির চাচি খেয়াল করলো নিধিকে। ব্যাপারটা ওনার মোটেই পছন্দ হলো না। একই তো আসার পর একবারও নিধি ওনাদের সাথে আগবারে কথা বলেনি, তারপরও আবার এখন কাঁদছে। লোকে তো ভাববে যে ওনারা এসেছেন, এতে খুশি হয়নি নিধি। আত্মীয় স্বজনকে রেখে একাই স্টেজে নিধির দিকে এগিয়ে গেলেন আনিসা। সবাইকে তো আর বোঝানো যাবে না যে উনি নিধির উপরে রেগে আছেন, সেজন্য মুখে হাসি ফুটিয়ে রেখে দাঁত পিষে নিধিকে উদ্দেশ্য করে বললেন, সবার কাছে প্রমাণ করতে চাইছিস যে আমাদেরকে তুই এই কতটা ঘৃণা করিস? কাঁদছিস কেন? কে মরছে তোর? বাপ মা তো বেঁচে আছে, শুধু আসেনি আজকে। কার এত ঠেকা পড়েছে যে তোর ল্যাংড়া বাপকে নিয়ে আসবে? নিধি, গহনের কণ্ঠটা কানে যেতে কেঁপে উঠলেন আনিসা। নিধিও হালকা একটু নড়চড়ে উঠলো, চেষ্টা করলো চোখে জল আটকানো, তবে আটকাতে পারলো না। নিধি জানে না কেন, তবে গহনকে দেখে যেন চোখের জলগুলো আরো ঢেলে বেরিয়ে আসতে চাইছে। আনিসাকে পাত্তা দিল না গহন খুব একটা। ওনাকে পাশ কেটে নিধির সামনে গিয়ে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বলল,
ঠিক আছো তুমি? কি হয়েছে? নিধির ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে, শুধু দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো কিছু হয়নি। নিধি মুখে যতই বলুক কিছু হয়নি, কিন্তু ওর কান্নাই তো গহনের কাছে সবটা পরিষ্কার করে দিয়েছে। আনিসের বলা কথাগুলো তো গহনের কানেও গেছে। গহন আরেকবার নিধিকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হলে আমায় বলতে পারো, এই ড্রেসে অসুবিধা হচ্ছে, মানুষজনের মাঝে অসুবিধা হচ্ছে। নিধি আবারও দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানালো। গহনের পিছনে দাঁড়ানো আনিসা গহনকে উদ্দেশ্য করে বলল, ওর কিছু হয়নি বাবা, ও তো আমাদেরকে ছাড়া কখনো থাকেনি, তাই আমাদেরকে দেখে একটু আবেগী হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, আমি দেখছি ওকে, তুমি যাও। গহন ঘাটটা সামান্য ঘুরে পিছনে দাঁড়ানো আনিসাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, আমি কথা বলছি তো ওর সাথে। কিঞ্চিত অপমানিত বোধ করলেন আনিসা। আপাতত আর কিছু বলার প্রয়োজন মনে করলেন না। গহন নিধিকে আর কিছু জিজ্ঞেস করতে চাইল না, চুপচাপ নিধির হাত ধরে সেখান থেকে নিয়ে গেল। নিধিকে একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল গহন। নিধিকে সোফায় বসালো, একটা পানির বোতলের মুখ খুলে নিধির দিকে বাড়িয়ে দিল, কিন্তু নিধি নিল না পানির বোতলটা। নিজের কান্নাও আর কোনো মতে আটকাতে পারলো না নিধি, শব্দ করে কেঁদে উঠলো। গহন আর পানির বোতলটা নেওয়ার জন্য জোর করলো না। পানির বোতলটা পাশে রেখে নিধির পাশে গিয়ে বসলো। বেশ কিছুটা সময় গহন কাঁদতে দিল নিধিকে, কোনো প্রশ্নও করলো না নিধিকে, কান্নার কারণটাও জানতে চাইলো না, কেননা গহন নিজে হয়তো একটু আন্দাজ করতে পারছে কান্নার কারণ সম্বন্ধে। একটু পর নিধি নিজে কন্দনরত গলায় বলে উঠলো, আমার বিয়েতে ওরা আমার বাবাকে আসতে দিল না, নিশ্চয় বাড়িতে অপমান করে রেখে এসেছে, নিশ্চয় বলেছে বাবারা এখানে এলে আমার অসুবিধা হবে, সেজন্য বাবাও আসেনি, আমার ভাইটাকে আসতে দেয়নি। ওর কত শখ ছিল আমার বিয়ে নিয়ে। গহন চুপচাপ শুনে গেল নিধির কথাগুলো, কোনো উত্তর দিল না। নিধি আবারও কান্নায় ভেঙে পড়লো। গহন সোফা থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়ালো, পকেট থেকে ফোনটা বের করে কারো একটা নাম্বারে কল করলো। বারান্দায় হুইল চেয়ারে বসে আছেন আজিজ আহমেদ, দৃষ্টি তার বাইরের সুবিশাল আকাশের দিকে। মাথার ভিতরে তার ঘুরছে নানান ভাবনা। কে জানে মেয়ের শ্বশুর বাড়িতে এখন কি হচ্ছে, মেয়েটা কেমন আছে। এতক্ষণে তো সবাই নিশ্চয়ই পৌঁছে গেছে, ওনারা যায়নি সেটা দেখে নিশ্চয়ই নিধি খাচ্ছে। আবার এমনও হতে পারে হয়তো এতটাই আনন্দের মাঝে আছে যে খেয়াল করার সময় পায়নি। আজিজ আহমেদের এসব ভাবনার মাঝে ওনার বাটন ফোনটা শব্দ করে বেজে উঠল। হাঁটুর উপর থেকে ফোন আর চশমাটা হাতে নিয়ে আগে চশমাটা চোখে দিয়ে দেখলেন কে কল করেছে। আজকাল আজিজ আহমেদের আরেকটা সমস্যা দেখা দিয়েছে, হাত কাঁপে, সেজন্য নাম্বারটা বুঝতে তাকে বেশ ভালোই কষ্ট করতে হলো। তবে যখন দেখতে পেলেন বুঝলেন অপরিচিত নাম্বার। ফোনটা রিসিভ করে কানে ধরলেন। হ্যালো, কে বলছেন? আজিজ আহমেদের কণ্ঠ পেতে অপর পাশ থেকে গহন সালাম দিয়ে বলে উঠল, বাবা আমি গহন কথা বলছি। গহন নামটা শুনতেই আজিজ আহমেদ নড়েচড়ে উঠলেন। ওনার জামাই যে কল করেছে সেটা ঠিক বিশ্বাসী হতে চাইল না। হঠাৎ জামাই কলই বা করলো কেন, এই ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। উৎকণ্ঠিত গলায় বললেন, আরে বাবা তুমি হঠাৎ, সব ঠিক আছে তো? আমার মেয়ে কোথায়? আপনার মেয়ের জন্যই কলটা করা। আপনারা আসেননি কেন আজ? আপনারা না আসায় আপনাদের মেয়ে তো একদম কান্নাকাটি করা অবস্থা খারাপ করে ফেলেছে। আজিজ আহমেদ ইতস্তত গলায় বলেন, আসলে বাবা শরীরটা ভালো লাগছিল না, সেজন্য যেতে পারিনি। তোমার মাও গেল না সেজন্য। তুমি একটু আমার মেয়েটাকে বুঝিও, ওর একটু রাগ বেশি, আমি কথা বললে হয়তো এখন আরো রাগ বাড়বে। আপনি অসুস্থ সেটা জানিয়েছেন নিধিকে, আর ডাক্তার দেখিয়েছেন, এখন কেমন আছেন? এখন ঠিক আছে, আর নিধিকে জানিও না, ও জানলে অযথা চিন্তা করবে। তোমরা আনন্দ করো আর আমাদের নিয়ে ভেবো না, আমরা ভালো আছি, মেয়েকে জানিয়ে দিও। গহন বুঝলো আজিজ আহমেদ বোধহয় খুব তাড়াতাড়ি ওদের কথোপকথন শেষ করতে চাইছেন, হয়তো অস্বস্তিতে। এদিকে আজিজ আহমেদ যতই চাইছেন জামাইয়ের সাথে তাড়াতাড়ি কথোপকথন শেষ করে দিতে, ততই যেন গহন কথা বাড়াচ্ছে। উনি নিধির সাথে কথা বলতে চান না। গহনকে না হয় মিথ্যে বলে ভুলভাল বুঝিয়ে নিজের কথা বিশ্বাস করাতে পারবেন, তবে নিধিকে বুঝাতে পারবেন না। মেয়েকে মিথ্যে বলতে গেলে ধরা পড়ে যাবে। বাবা তৈরি হয়ে নিন মাকে নিয়ে, আমি গাড়ি পাঠাচ্ছি, যতই তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। গহন কথাটা বলতে আজিজ আহমেদের ধ্যান ভাঙলো। তড়িঘড়ি করে বলে উঠল, না না বাবা, গাড়ি পাঠানোর কোনো প্রয়োজন নেই, আমরা অন্য কোনো সময় যাব, আজকে আর জোর করো না। আজকে হয়ে উঠবে না যাওয়া। কিন্তু কেন? আপনারা না এলে নিধির মনটা ভালো হবে না, ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও তুমি চিন্তা করো না, আমি পরে মেয়ের সাথে কথা বলে ওকে বুঝাবো, কিন্তু আজ যাওয়ার জন্য জোর করো না বাবা। কিছু সমস্যা আছে যে সমস্যার সমাধান হয় না। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, ওকে ভালো রেখো, এতটুকুই আমার চাওয়া। আর তাছাড়া তোমরা তো আজ আসবে, আমাদের আবার যাওয়ার কি প্রয়োজন? এলি দেখা হয়ে যাবে। আজিজ আহমেদের কথায় অবশ্য যৌক্তিকতা আছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, একটু পরে তো ওদেরকে যেতে হবে। আজিজ আহমেদের কথায় সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, জোর করছি না।
আপনাদের আসার জন্য। তবে আপনি একবার নিধির সাথে কথা বলুন বাবা, ওর ভালো লাগবে। জামাইয়ের মুখের উপরে নিষেধ করতে পারলেন না তিনি। গহন নিধির দিকে এগিয়ে গিয়ে ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, কথা বলো তোমার বাবার সাথে। নিধি তখনও বসে বসে কাঁদছিল। গহনের কণ্ঠটা পেতে মাথা তুলে ওর দিকে তাকিয়ে অবুঝের মতন প্রশ্ন করলো, হ্যাঁ বললাম, তোমার বাবার সাথে কথা বলো। কলে আসেন উনি। গহনের কথাটা বুঝতে নিধি এক প্রকার ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, কেন আসলে না তোমরা বাবা? আর ওদেরকে কেন পাঠিয়েছো? তোমার কি মনে হয় ওদেরকে দেখলে আমার মন খারাপ দূর হবে, কিংবা আমি আনন্দে আত্মরা হয়ে পড়বো? আমার ভালো লাগার কি কোনো দামই নেই তোমাদের কাছে? ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিলে ছেলেকে আমার পছন্দ কি পছন্দ না সেই নিয়ে আমার মতামতটা জানতে চাইলে না। আর শুধু চেয়েছিলাম যেন তোমরা আসো। তোমরা এলে কি খুব ক্ষতি হতো? আমার কি একটু ভালো থাকার অধিকার নেই? অপর পাশ থেকে আজিজ আহমেদ মেয়েকে বোঝানোর ভঙ্গিতে বললেন, এত রাগ করে না মা, আর জামাই আছে সামনে, কি আজে বাজে কথা বলছিস? নিধি রাগে চেঁচিয়ে উঠে বলল, তো আমি কি করব? যে থাকে থাকুক। আমি তো সত্যি বলছি, মিথ্যে তো বলছি না। সব সময় সবকিছু বুঝার, সব পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার দায়ভার শুধু আমারই, তাই না? কিন্তু আমাকে কে বুঝবে না? ওনার আমাকে যা ইচ্ছে হচ্ছে তাই বলছে, ওনার পরিবারের লোকজনের আমাকে যা ইচ্ছে হচ্ছে তাই বলছে। কেউ ওনাকে তো কেউ আটকায় না। তুমি একবার ওনাকে বলতে পারবে বুঝে শুনে কথা বলার জন্য? সব দায় শুধু আমারই, তাই না? আমি মেয়ে বলে, নাকি আমি অসহায় বলে, গরিব বাড়ির মেয়ে বলে, আমার বাবা মায়ের কোনো ক্ষমতা নেই বলে? দরকার নেই তোমাদের আসার, কারোরই আসতে হবে না। আজ যখন আসনি, আর কোনোদিন আসবেও না এই বাড়িতে। আর না আমি তোমাদের বাড়িতে কখনো যাব। যদি নিধি মরেও যায়, ওর জানাজায় শরিক হওয়ারও দরকার নেই। ওকে দাফন করার জন্য, ওর কবরে এক মুঠো মাটি দেওয়ার জন্য তোমাদের আসতে হবে না। কথাটা বলে নিধি কান থেকে ফোনটা নামিয়ে মেঝের উপরে ছুঁড়ে মারলো। ভেঙে গেল ফোনটা। গহন একবার তাকালো নিজের ফোনের দিকে, তবে একটু উদ্বিগ্ন হতে দেখা গেল না। তড়িঘড়ি করে গিয়ে মেঝের উপর থেকে ফোনটা তুললোও না। নিধির উপরে রাগারাগিও করলো না। মেয়েটা হাউমাউ করে কাঁদছে। এখন ওর উপর রাগারাগি করার কোনো মানেই হয় না। গহন চুপচাপ নিধির পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওকে কাঁদতে দিল। এদিকে গহন সামনে দাঁড়িয়ে থাকায় নিধির কাঁদতে বেশ অসুবিধা হচ্ছে। কিছুটা সময় অসুবিধা নিয়ে কাঁদার পর মাথা তুলে গহনের দিকে তাকিয়ে ফের চেঁচিয়ে উঠে বলল, এর আগে কখনো কাউকে কাঁদতে দেখেন নিজে? এভাবে তাকিয়ে আছেন? নাকি নিজে কখনো কাঁদেননি? অবশ্য আপনি কাঁদবেনই বা কেন? পড়াশোনা শিখেছেন, নিজের ব্যবসা আছে, নিজে উপার্জন করেন, আপনার পরিবারের লোকজন আপনার কথা শুনে, আপনার ইচ্ছের মূল্য আছে। কে কখনো আপনাকে কথা শোনাতে আসে না। আপনি কাঁদবেনই বা কেন? কান্না তো শুধু লেখা থাকে আমার মতন মেয়েদের কপালে। নিধি কথাগুলো বলে আবারও কিছুক্ষণ চিৎকার করে কান্নাকাটি শেষে হঠাৎ করে উঠে দাঁড়ালো। গহন চমকে দু কদম পিছিয়ে গেল। হঠাৎ করে নিধির কান্না থেমে গেল। নিধি দু হাতে খুব ভালো মতো চোখের জল মুছে নিয়ে গহনকে উদ্দেশ্য করে বলল, চলুন বাইরে গিয়ে আবার ভালো বউ হওয়ার নাটক করি। গহন বুঝে উঠতে পারে না এই মেয়ের সমস্যাটা ঠিক কি। একটু আগে চিৎকার করে কান্নাকাটি করছিল, আবার এখন একেবারে চুপ হয়ে গেল। এত তাড়াতাড়ি কি কান্না থামানো যায়? কই গহন তো পারতো না। এদিকে গহনের থেকে কোনো উত্তর না পেয়ে নিধি ফের বলল, চলুন ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে নাও, সাজগোজের অবস্থা খারাপ, এই অবস্থায় বাইরে যাওয়া যাবে না। নিধি প্রতি উত্তরে কিছু বলল না। ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে বের হলো। গহন এবারে যাওয়ার জন্য উদ্যত হলে নিধি এবার ওকে আটকে বলল, একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আপনাকে। গহন দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, বলো। নিয়ম অনুযায়ী আজকে আমার বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, তবে আমরা যাব না। জীবনটা তো আমাদের কখনোই নিয়ম মাফিক চলে না, তাই এই নিয়মটা পালন করতেই হবে। তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে যদি আপনার নিয়ম পালন করার খুব বেশি ইচ্ছে থাকে আপনি যেতে পারেন, আমি যাব না। আর কারণ হিসেবে কি বলবো? কেন যাব না আমরা? বলে দেবেন নিধির যাওয়ার ইচ্ছে নেই। এতটুকু বললেই আমার বাড়ির লোকজন এমনি বুঝে যাবে কেন নিধির যাওয়ার ইচ্ছে নেই। আর আপনার বাড়ির লোককে আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার। তাদের সামনে নিজের বউয়ের দোষ তুলে ধরবেন নাকি সেটাকে আড়াল করার চেষ্টা করবেন সেটা আপনার ব্যক্তিত্ব, আপনাকে বলে দেবে। কথাটা বলে নিধি গহনকে রেখেই হনহন করে হেঁটে দরজা খুলে চলে গেল। গহন একটা দীর্ঘশ্বাস ফেললো। আজকাল প্রায় গহনের মনেই হয় বেছে বেছে পৃথিবীতে এত মেয়ে থাকতে একটা অ্যাটম বোমের সাথে বিয়ে হয়েছে গহনে, যে কোনো সময় ফেটে যায়। স্টেজের উপর চুপচাপ মূর্তির মতন বসে আছে নিধি। এখনো মানুষজন আসছে, ওর হাতে উপহার দিচ্ছে। নিধি সেগুলো চুপচাপ নিয়ে পাশে রেখে দিচ্ছি। উপহার নিয়ে চিন্তা করতে হচ্ছে না নিধিকে। সবটাই যারা আর জান্নাত দেখছে। মাঝে অবশ্য সিনথিয়া সম্পা দুই একটা উপহার নিয়ে গেছে, তবে সেসব নিয়ে নিধির কোনো মাথা ব্যথা নেই। জীবনে ঠিক নেই উপহার দিয়ে কি করবে। হঠাৎ করে নিধির কানে একটা পুরুষলি কণ্ঠস্বর ভেসে এলো। নিধি মাথা তুলে তাকাতে দেখলো ওর সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। নিধির সবগুলো দাঁত বের করে হাসছে, যেন মনে হচ্ছে তার প্রধান লক্ষ্য নিধিকে নিজের দাঁতগুলো দেখানো। নিধি হা করে আবেদের মুখের দিকে তাকিয়ে রইল।
সম্পূর্ণ অচেনা ছেলেটা নিধির জন্য কেন এভাবে ও সামনে এসে দাঁড়িয়েছে? ওকে দেখে হাসছেই বা কেন? কিছুই মাথায় ঢুকলো না নিধির। ওর পরিচয় জিজ্ঞেস করতে আলসেমি লাগলো। নিধিকে নিজের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আবিদ নিজ উদ্যোগে নিজের পরিচয়টা দিয়ে বলল, ভাবি আমি আবিদ, আপনার দেওয়ার মানে গহনের বন্ধু, আমি ওর বেস্ট ফ্রেন্ড। নিধি প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, গহনকে? বেবাচাকা খেলো আবিদ। ভাবলো আবার ভুল বাড়িতে চলে এসেছে নাকি, না হলে বউ জামাইয়ের নাম জানবে না, এটা আবার হয়। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, ভাবি গহন আপনার জামাই, যার সাথে বিয়ে হয়েছে আপনার। আরে ওই যে লম্বা করে ফর্সা ছেলেটা, মনে নেই? নিধি একটু মনে করার চেষ্টা করে বলল, ও হ্যাঁ মনে পড়েছে, ওই দানবটা, আসলে বলে গেছিলাম আপনি ওনার বন্ধু। হ্যাঁ, তাহলে ওনার কাছে যান, আমার কাছে এসেছেন কেন? কি দরকার? ওনাকে খুঁজে পাচ্ছেন না? আবিদের সমস্ত উৎসাহ যেন নিমিষের মাঝে হাওয়া হয়ে গেল। মনে হলো ওর সামনে কোনো মানুষ না, ভিনঘর কোনো অদ্ভুত প্রাণী বসে আছে। আবিদ বুঝতে পারলো না নিধি জন্মগতভাবে এমন অদ্ভুত নাকি আজ অনুষ্ঠানে আর বিয়ের চাপে এমন অদ্ভুত হয়ে গেছে। অবশ্য গহনের বাড়ির যা পরিবেশ যে কোনো সাধারণ মানুষকে নিমিষের মাঝে অদ্ভুত বানিয়ে ফেলতে পারে, তা আবিদ আর কিছু মনে করলো না। নিধির পাশে গিয়ে ধপ করে বসে পড়ে হাস্যজ্জ্ব গলায় বলল, গহনকে দিয়ে তো আমার আজ কোনো কাজ নেই ভাবি, আমি তো আপনার সাথে আলাপ করতে এসেছি। আসলে আপনাদের বিয়েতে আসতে পারিনি, দেশে ছিলাম না, ঠিক সময় ফেরার টিকিটও পাইনি। আজকে দেশে ফিরে সোজা বাড়িতেও যাইনি, এখানে চলে এসেছি। নিধি জোরপূর্বক হেসে বলল, আচ্ছা ভালো করেছেন এসে, খেয়ে যাবেন কিন্তু। আবিদ যেন স্পষ্ট বুঝতে পারলো নিধির ওর সাথে কথা বলার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই। আবিদও আর আগ বাড়িয়ে কিছু বলার মতন খুঁজে পেল না। অগত্যা স্টেজ থেকে নেমে যেতে ধরলে হুট করে ধাক্কা খেলো কারোর সাথে। দুজনেই ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। আবিদ বিরক্তি হয়ে তাকালো দেখার জন্য যে কে নিজের চোখ কপালে তুলে হাঁটছিল, তবে সামনে তাকে যে যারাকে দেখতে পাবে সেটা আশা করেনি। মুহূর্তের মাঝে নিজের সমস্ত বিরক্তি ভাব এক নিমিষে ভুলে গেল। ঠোঁটে ফুটে উঠল তৃপ্তির হাসি। তবে যারা মোটে খুশি হলো না আবিদকে দেখে। বিরক্তিকর গলায় বলল, দেখে হাঁটতে পারেন না নাকি? মেয়ে দেখলে ধাক্কা দিতে ইচ্ছে করে। এই জন্য আমার এই দেশটা ভালো লাগে না, মেয়ে দেখলে ছেলেরা হামলে পড়ে, যেন কোনোদিন দেখেনি। কথাটা বলে যারা চলে যেতে ধরলে আবিদ তাড়াহুড়ো করে ওর সামনে গিয়ে পথ আটকে দাঁড়িয়ে বলল, আরে যারা, আমাকে চিনলেন না? যারা একবার আবিদকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে দেখে নিয়ে বলল, কোন বিখ্যাত মানুষ বলে তো আপনাকে মনে হচ্ছে না? আরে আমি আবিদ, গহনের বেস্ট ফ্রেন্ড, ভুলে গেলেন আমাকে? মনে নেই দেশে থাকতে আমি কত বিরক্ত করতাম আপনাকে, কতবার প্রেমের প্রস্তাব দিয়েছি আর আপনি বারবার রিজেক্ট করেছেন। একবার তো চরও খেয়েছিলাম, আপনার মনে না থাকলেও আমার বেশ মনে আছে। কথাটা বলে আবিদ নির্লজ্জের মতন দাঁত কেলিয়ে হাসলো। সত্যি বলতে যারা যে চেনেনি এমনটা না, চিনেছিল, তবে ইচ্ছে করে এমন ভাব দেখালো যে চিনতে পারেনি। কেননা আবিদকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তবে এখন আবিদ নিজের পরিচয় দেওয়ার পর এমন ভঙ্গিতে কথা বলল যেন মনে পড়েছে, ও আপনি, তাই তো বলি এমন চেষ্টামো স্বভাব আর কারই বা হবে? তা এত বছরও আপনার স্বভাব বদলালো না? এখনো ধাক্কাধাক্কি করার অভ্যাস রয়েই গেছে, ছিল না তো এতদিন এই অভ্যাস? তবে আজ অজান্তে আবার তৈরি হয়ে গেল। শুধু আপনাকে ধাক্কা দেই, আর কাউকে দেয় না। যারার আর কথা বলার ইচ্ছে হলো না আবিদের সাথে, চলে গেল সেখান থেকে। আবিদ ডাকলো পিছন থেকে, তবে সাড়া দিল না। আবিদও তো আর অন্য কোথাও যেতে পারলো না। যারা থেকে এমন অবহেলা অপমান পেয়ে ওর পিছন পিছন ঘোরা আবিদের পুরনো স্বভাব, যে স্বভাবটা এখনো বদলায়নি। তবে আর যারার সাথে আপাতত কোনো কথা বলার সুযোগ পেল না, তার আগে সেখানে গহন চলে এলো, সেই সাথে নিধির পুরো পরিবার। ওদেরকে আসতে দেখে নিধির মনের ভেতরে নিভে যাওয়া আগ্নেয়গিরির আবার উদ্গীরণ ঘটলো। শুধু সেটা প্রকাশ করতে পারলো না। নিধির ছোট কাকি স্বপ্না এগিয়ে এসে নিধিকে বলল, নিধি যাওয়ার সময় তো হয়ে এলো, চলো যাই। নিধি কিছু বলে ওঠার আগে গহন বলে উঠল, আমরা যাচ্ছি না আপনাদের সঙ্গে। গহন কথাটা বলতে নিধির বড় চাচা মুজাহিদ আহমেদ গহনকে উদ্দেশ্য করে বলল, কিন্তু কেন বাবা, এটা তো নিয়ম, যেতেই হয়। আসলে আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, সেজন্য আমি যেতে পারবো না, তাই নিধিকেও পাঠাতে চাইছি না। নিধি, আশা করছি তোমারও কোনো আপত্তি নেই। নিধি অবাক হলো গহনের এমন কথায়, সেই সাথে একটু খুশি হলো। চুপচাপ মাথা নাড়ে শুধু সে সায় জানালো। জুবাইদা ভাবলেন নিধি বোধহয় বাধ্য হয়ে গহনের কথায় সম্মতি জানালো। উনি গহনকে উদ্দেশ্য করে বললেন, অফিসের কাজ পরেও করা যাবে গহন, আজ যাও। নিধিও নিশ্চয় আশা করে বসেছিল। গহন মুখে জুবাইদাকে কিছু বলল না, শুধু ইশারায় থামতে বলল। জুবাইদা বুঝলেন গহনের ইশারা, তাই থেমে গেলেন। নিধির বাড়ির লোকজনও আর খুব বেশি একটা জোর করলো না। দু একবার শুধু দায়িত্ববোধ থেকে বলল, হয়তো সেটা বাধ্য হয়, নয়তো দেখতে খারাপ লাগে সেজন্য। যাওয়ার আগে নিধির বড় কাকি আনিসা নিধির প্রতি একটু ভালোবাসা দেখে আবেগে আপ্লুত হয়ে ওকে জড়িয়ে ধরল। সবাই ভাবলো বোধহয় নিধিকে উনি ভীষণ ভালোবাসেন। তবে কেবল নিধিই বুঝলো যে উনি কেন নিধিকে জড়িয়ে ধরছে।
এত মানুষের সামনে তো আর জোরে জোরে কোনো কিছু বলতে পারছেন না, তাই নিধিকে জড়িয়ে ধরে ওর কানের কাছে ফিসফিস করে বলল, বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পার করেছি, দুদিন পর পর যেন আবার বাড়িতে গিয়ে হাজির হয়ে যাস না জামাইকে নিয়ে, আর নিজের মুখ বন্ধ রাখবি। ভাবিস না এই বাড়িতে তো জায়গা না হলে আবার গিয়ে আমাদের ঘাড়ে চাপবি। আর আমার ছেলের মাথা মোটেই নষ্ট করার চেষ্টা করবি না। যদি জানতে পেরেছি ওর সাথে এখনো যোগাযোগ রেখেছিস, তাহলে তো সংসারে অশান্তি কি করে তৈরি করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। আর আজ না যেতে চাওয়ার সিদ্ধান্তটা নিয়ে খুব ভালো করেছিস। কথাগুলো বলে ছেড়ে দিলেন তিনি নিধিকে। এখনো ওনার মুখে লেপ্টে আছে খুব সুন্দর একটা হাসি। নিধি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ওনার দিকে, কিছু বলতে পারলো না, শুধু ভাবলো মানুষ ঠিক কতটা নিকৃষ্ট হতে পারে। বাড়ি ফেরার পর নিধি ভাবলো একটু নিজের ঘরে গিয়ে জামা কাপড়গুলো বদলে বিশ্রাম করবে, তবে সেই সৌভাগ্য আর নিধির হলো না। বাড়িতে ঢুকতে না ঢুকতেই শম্পার সিনথিয়া ওকে টেনে সালমা বেগমের ঘরে নিয়ে গেল। নিধি কারণ জানতে চাইলো, তবে আগে ওরা কারণ বলল না। ঘরে নিয়ে গিয়ে নিধিকে বেছানায় বসালো, তারপরে ওর দুই পাশে বসলো দুজন। সিনথিয়া আগে বলে উঠলো, ভাবি জানো আজ তুমি অনেক উপহার পেয়েছো। আজ কম করে হলো 200 জন মানুষের দাওয়াত ছিল, অনেক ভালো ভালো উপহার পেয়েছো তুমি, টাকাও অনেক পেয়েছো। মন মেজাজ কোনোটাই ভালো নেই নিধির। এখন এসব টাকা পয়সা উপহার কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র কোনো আগ্রহ কিংবা উৎসাহ খুঁজে পাচ্ছে না। কিন্তু তবুও যেহেতু ওরা দুজন নিজ থেকে ডেকে আনলো, তাই কণ্ঠে অনিয়া প্রকাশ করে ওদের আগ্রহকে অপমান করার কোনো মানেই হয় না। একটা সম্পর্ক তৈরি করতে চাইলে শুধু বিপরীত পাশ থেকে চেষ্টা করলেই তো হয় না, নিজেকে চেষ্টা করতে হয়। তাই মন মেজাজ খারাপ থাকা সত্ত্বেও নিধি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আমি আসলে খেয়াল করিনি। এবারে পরবর্তী প্রশ্নটা নিধিকে শম্পা করলো, আচ্ছা নিধি, বিয়েতে যে নগদ টাকাগুলো পেয়েছিলে সেগুলো সাবধানে রেখেছো তো? কোথায় রেখেছো? নিধি একটু মনে করার চেষ্টা করে বলল, আমি তো ওসব জানি না, ওগুলো সব যারা আপু রেখেছে। সে কি, ওকে রাখতে দিয়েছো কেন? আসলে আমি তো তখন অনেক ব্যস্ত ছিলাম, আমার পক্ষে সামলানো সম্ভবও ছিল না। যারা আপু পাশে ছিল, তাই যারা আপুকে বলেছিলাম সবটা সামলাতে। তুমি যে কি করো না নিধি, আমরা হলাম তোমার নিজের ননদ, আর যারা হলো তোমার ফুফাতো ননদ। কে তোমার বেশি আপন তুমিই বলো। নিধিকে শম্পা প্রশ্নটা করলো ঠিকই, তবে এর উত্তর দেওয়ার আগে নিজেই আবার বলে উঠলো, অবশ্যই আমরাই তোমার বেশি আপন। আর এসব টাকা পয়সা কেউ নিজের মানুষ রেখে অন্যদেরকে দেখাশোনা করতে দেয়? এখন যদি কম বেশি হয় তো বুঝবে কি করে? কম বেশি হতে যাবে কেন? বরং যারা আপুর কাছে আছে এটা ভেবেই তো আরো নিশ্চিন্তে আসি আমি। এবারে পাশ থেকে আবারও চিন্তা বলে উঠলো, আরে না ভাবি, তুমি যেমন ভাবছো যারা তেমন না। এখন ওরাও তো নিজের মানুষ, তোমাকে কি আর খারাপ বলে? যাই হোক, তুমি কাল সকাল সকাল ওর থেকে সবকিছু নিয়ে নেবে, বুঝেছো? আর তোমার সামলে রাখতে অসুবিধা হলে আমরা তো আছি, আমাদেরকে দেবে। তোমাকে তো আমাদের সাথেই থাকতে হবে, তাই না? ওরা তো চলে যাবে কিছুদিন পর, তাই আমাদের সাথে মিল রাখাটাই ভালো। টিকতে পারবে না না হলে এই বাড়িতে। কথাটা বলে দুই বোনেই হো হো করে হেসে উঠলো। খুব স্বাভাবিক দেখাতে চাইল কথাটা তারা, তবে নিধি ওদের স্বাভাবিক কথার মাঝে যেন একটা হুমকি খুঁজে পেল। নিধি একটা কথাই বুঝতে পারে না যে ও এসেছে কয়েকদিন হলো, তার মাঝে বাড়ির সবাই যে কেন ওকে এত হুমকি দেয়, সবাই যে সংসারটা টিকিয়ে রাখা নিয়ে এত ভয় দেখায় কেন কে জানে। সত্যি কি এই বাড়িতে সংসার টিকিয়ে রাখা খুব কঠিন, নাকি এরা অযথাই ভয় দেখাচ্ছে? প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন সিনথিয়া আর শম্পা দুজনে নিধিকে নিয়ে বসেছিল। অনিচ্ছা সত্ত্বেও নিধিকে বসে থাকতে হয়েছে, উঠতে পারেনি নিধি। খুব ভালো করে জানতো যদি উঠে যেতে চাইতো তবে ওরা দুজন আবার নতুন করে কোনো ঝামেলা তৈরি করতে পারতো। আর নিধির মাঝে তর্ক করার মতন বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। তার থেকে বরং বসে বসে দুপাশ থেকে দুজনের কথায় কান ঝালাপালা করাটাই ভালো ভেবেছিল, এজন্য চুপচাপ বসেছিল। তাও নিধি ছাড়া পেয়েছে জুবাইদার জন্য। জুবাইদা এসে যখন নিধিকে ঘরে যেতে বললেন বিশ্রামের জন্য, তখন শম্পা চিনতে ওকে ছাড়লো, না হলে হয়তো সারা রাতও ছাড়তো না। নিধি ঘরে এসে দেখলো গহন ততক্ষণে জামা বদলে ল্যাপটপ নিয়ে বসেছে। নিধিকে আসতে দেখে একবার মাথা তুলে তাকালো গহন নিধির দিকে, তবে নিধির সেদিকে কোনো খেয়ালই নেই। আলমারি থেকে একটা সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে গেল। গহন আবারও নিজের কাজে মনোযোগ দিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে নিধি একবার ঘড়িতে সময় দেখলো, রাত 10টা বাজতে চলেছে। বাড়ির বাকি সবাই হয়তো ঘুমিয়েও গেছে, কাল তো আবার সকাল সকাল উঠতে হবে। শাশুড়িমা আগে থেকেই ভালোবেসে আদেশ দিয়ে রেখেছেন। নিধি তাই ভাবলো ওর একটু ঘুমানো দরকার, একটু বিশ্রাম দরকার। নয়তো মন মেজাজের যে অবস্থা, কখন যে কার রাগ কার উপর ঝাড়বে তার ঠিক নেই। তবে ঘুমানোর আগে অনুমতি নেওয়া বাকি আছে গহনের থেকে। গহন তখনও মনোযোগ দিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসে ল্যাপটপে কাজ করছে। নিধি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি কি ঘুমোতে পারি এখন?
প্রশ্নটা ভীষণ অদ্ভুত লাগলো গহনের কাছে। ল্যাপটপের উপর থেকে চোখ তুলে নিধির দিকে তাকিয়ে বলল, এটা কি করার মতন কোনো প্রশ্ন? তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন ঘুমোবে। আমাকে জিজ্ঞেস করার কি আছে? তুমি তো এত বাধ্য না। আমি আসলেই এতটা বাধ্য নই, আর আমি এতটা বাধ্য হতেও চাই না। আপনাকে জিজ্ঞেস করার অন্য একটা কারণ আছে। কি কারণ? 2 রাত আমায় সাথ দিয়েছেন, এতটুকুই আমার জন্য যথেষ্ট। আপনি যে অন্তত এই 2টো রাত আমার অস্বস্তির কথা ভেবে নিজেকে সামলে রেখেছিলেন, এটাই আমাকে ভীষণ অবাক করেছে। তবে আজ আমি আর সেই আশাতে নেই যে আপনি আজও নিজেকে সামলাবেন। আমার আপনাকে আটকানোর কোনো অধিকারও নেই, আবার ক্ষমতাও নেই। সেজন্য আত্মসমর্পণ করাটাই ভালো। নিধি যে কি করে অকপটে এই কথাগুলো বলল গহন জানে না। গহনের নিজেরই একটু লজ্জা করলো, সেই সাথে এই ভেবেও একটু অস্বস্তি যে হলো নিধির মনে গহন সম্পর্কে ধারণাটা ঠিক কতটা নিচু পর্যায়ে চলে গেছে। যেখানে নিধি দেখছে অধিকার আর ক্ষমতা, সেখানে গহন ভাবছিল ইচ্ছের কথা, সম্মতির কথা। নিধি বলছে বাধ্য হয়ে আত্মসমর্পণের কথা, অথচ গহন ভাবছিল ভালোবেসে কাছে আসার কথা। এদিকে বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও গহনের থেকে কোনো উত্তর না পেয়ে নিধি ফের বলে উঠল, কি করব তাহলে? ধ্যান ভাঙলো গহনের। ল্যাপটপটা পাশে রেখে নিধিকে বলল, একটু অপেক্ষা করো। কথাটা বলে গহন উঠে গিয়ে দরজা বন্ধ করলো। নিধি ভাবলো ও আত্মসমর্পণ করেই ভালো করেছে, নয়তো জোর জবরদস্তির ব্যাপারটা খুবই বিরক্তিকর লাগে নিধির। হঠাৎ করে কি যেন একটা ভেবে নিধি আনমনে গহনকে উদ্দেশ্য করে বলে উঠল, জানেন আমি এতটা নির্লজ্জ কখনো ছিলাম না। আমি বুঝতে পারছি না আমি লজ্জার কাছে হেরে গেছি নাকি বাস্তবতার কাছে। গহন ছুলো নিধির কথাগুলো, তবে খুব একটা বেশি পাত্তা দিল না। নিধি তখনও আনমনে কি যেন ভাবছে। হঠাৎ করে এসে গহন ওর হাতটা ধরতে নিধি খানিক চমকে উঠল, তবে গহনের থেকে দূরে সরে গেল না। গহনকে ওর হাতটাও ছাড়তেও বলল না। এদিকে নিধিকে চমকে উঠতে দেখে গহন আরো শক্ত করে ওর হাতটা ধরলো, যেন নিধিকে চেনাতে চাইলো ওর স্পর্শ যেন আর কখনো। হঠাৎ করে এসে গহন ওর হাত ধরলে নিধি এভাবে চমকে না উঠে। ফুলসজ্জার রাতেই উপহারটা দেওয়া উচিত ছিল আমার, তবে আসলে আমার মনে ছিল না। ফুফি বলল দিতে হয়, সেজন্য আজকে এটা এনেছি। ঘন কথাটা বলতে বলতে নিধির আঙুলে একটা আংটি পরিয়ে দিল। নিধি আংটিটার দিকে একবার তাকে ছোট্ট করে উত্তরে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো এখন গিয়ে। যে জায়গায় আত্মসমর্পণ করতে নেই সেই জায়গায় আত্মসমর্পণ করে বসে থাকো। কাজের জায়গায় মুখ বন্ধ রাখো, আর দোষারোপ করলে দোষ হয়ে যায়। যাই হোক, আর কথা বাড়াতে চাই না আমি। নিধি এবারে সত্যি আর কোনো কথা বাড়ালো না, বিছানায় গিয়ে শুয়ে পড়তে চাইলো। তবে কি ভেবে যেন আবারও থেমে গেল। গহন ততক্ষণে গিয়ে আবারও ল্যাপটপ নিয়ে বসেছে। নিধি চুপচাপ এগিয়ে গিয়ে বিছানায় গহনের পাশে বসলো। নিধিকে বসতে দেখে গহন ল্যাপটপটা বন্ধ করে নিধির দিকে তাকিয়ে বলল, আরো কিছু বলার আছে? নিধি কোনো একটা গভীর ভাবনায় নিমগ্ন হয়ে নির্জীব কণ্ঠে বলল, আমি এই প্রত্যাশাটা রাখছি না যে আপনি আমার আবদার রাখবেন। তারপরে বলছি, একটা জিনিস চাইব, দেবেন? বরাবরই গহনের ধৈর্য শক্তি এমনিতেই বেশি, তবে আজ যেন সেটা আরও বেশি হয়ে গেছে। ফলস্বরূপ নিধির আজে বাজে কথা শুনেও রাগ হচ্ছে না। সে দুপুর থেকে সহ্য করে যাচ্ছে নিধির অপমান, কিন্তু তবুও ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে না। এখনো একটা লম্বা শ্বাস টেনে বলল, ঠিক আছে বলো, শুনি কি এমন জিনিস যেটা আমি দিতে পারবো না? নিধির বুক চিরে এক একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তৎক্ষণাৎ বলতে পারলো না কিছু। কিছুক্ষণ নিজে আনমনে কি সব যেন ভাবলো, তারপরে মাথা তুলে গহনের দিকে তাকালো। গহন খেয়াল করুন, নিধির চোখ দুটো টলমল করছে। নিধি যেন কিছু বলতে চাইছে, তবে বলতে পারছে না। হয়তো কান্নারা গলায় দলা পাকিয়ে যাচ্ছে। তবুও খুব কষ্টে নিধি নিজের কান্না আটকে আকুতির কণ্ঠে গহনকে উদ্দেশ্য করে বলল, আমাকে কখনো আমার বাপের বাড়িতে যেতে বলবেন না। আমাদের মাঝে যতই ঝগড়া হোক না কেন, আমি যত বড়ই ভুলই করি না কেন, আমাকে তাও এই বাড়িতে রেখে দেবে। কিন্তু কখনো আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবেন না। কখনো আমাকে গিয়ে আমার বাবার বাড়িতে রেখেও আসবেন না। আমাদের মাঝে যতই ভুল বোঝাবুঝি হোক, ঝগড়া হোক, মোট কথা যাই হয়ে যাক না কেন, তবুও আমি এখানেই থাকতে চাই, এই সংসারই করতে চাই। খুব বেশি সময় নিল না গহন উত্তরটা দিতে। চটপট বলল, বের করে দেওয়ার হলে নিয়ে আসতাম না নিশ্চয়ই। আর তোমার বাবার বাড়িতে তোমার ইচ্ছে হলে তুমি যাবে, না ইচ্ছে হলে যাবে না। এখানে আমার জোর করার কিছু নেই। না তুমি যেতে চাইলে আটকাতে পারবো, আর না তুমি না যেতে চাইলে জোর করে পাঠাতে পারবো। কিন্তু তুমি যেতে চাও না কেন? সব মেয়েরাই তো যেতে চায়। আমার বোনেই তো আমাদের বাড়ি ছেড়ে যেতে চায় না, তবে তুমি এর ব্যতিক্রম কেন? গহনের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে ওর এই সামান্য একটা প্রশ্নে নিধি এভাবে হাউমাউ করে কেঁদে উঠবে। ফলস্বরূপ একটু বেবাচেকা খেলো গহন। ল্যাপটপটা পাশে রেখে অতি ব্যস্ত গলায় বলে উঠলো, কাঁদছো কেন? আমি তো বলিনি চলে যেতে। আরে বাবা ঠিক আছে না, না গেলে যাবে না। জোর করে কেউ পাঠাচ্ছে না তোমাকে, আমি বের করে দেব না তো কখনো। নিধি কন্দনরত গলায় বলে উঠলো, আমি ওই বাড়িতে কোনোদিনও যাব না। ওরা আমাকে জোর করে এখানে পাঠিয়েছে তো ঠিক আছে, আমি এখানেই থাকবো। আমার ভালো কেউ চায় না, কেউ একটু আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দিল না।
কেউ একটু আমার ইচ্ছের মূল্য দিল না। কেউ বুঝলো না যে আমি যা চেয়েছিলাম সেই সব আমার বাবা মাকে ভালো রাখার জন্যই চেয়েছিলাম। আজ ওরা আমাকে আমার বাড়িতে যেতে নিষেধ করে গেল। আমার বাবা মাকে আসতে পর্যন্ত দিল না অনুষ্ঠানে। ওই বাড়িতে আমি আর কোনোদিন যাব না। আমি যদি কখনো মরেও যাই, আমার জানাজায় ওই বাড়ির কাউকে থাকতে দেবেন না। আপনার যেখানে ইচ্ছে হবে আমায় সেখানে কবর দিয়ে দিবেন। ওদের কথা শুনবেন না। এই অধিকার আমি আপনাকে দিলাম। নিধি হয়তো একটু সহানুভূতি আশা করেছিল গহনের থেকে। ভেবেছিল অন্তত ওকে কাঁদতে দেখে গহন একটু হলো নরম হবে। তবে তেমন কিছুই হলো না। বরং গহন মৃদু ধমকে সুরে বলে উঠল, মরার এত ইচ্ছে কেন তোমার? সারাদিন খালি মরা মরা করতেই আসো তো করতেই আসো। মৃত্যু যদি সবকিছু সমাধান হতো, মৃত্যু যদি আমাদেরকে সব অশান্তি থেকে মুক্তি দিতে পারত, তবে এই পৃথিবীতে আর কেউই বেঁচে থাকতো না। নিধির কান্নার বেগ কমলো না, বরং আরো বাড়ল। গহন ওকে থামালো না, কাঁদতে দিল। সেই তখনকার মতন এখনো নিধিকে কাঁদতে দিল। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করার পর নিধি এখনো আবার একা একাই থেমে গেল। খুব তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে উঠে দাঁড়িয়ে বলল, অযথা বিরক্ত করলাম আপনাকে, ঘুমিয়ে পড়ুন, আমিও ঘুমাবো। কথাটা বলে নিধি উঠে চলে যেতে ধরলে গহন ওর হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ? ঘুমানোর জন্য? বিছানাতেই তো বসেছিলে। ও, বলে গিয়েছিলাম। নিধি বিছানায় উঠে জানালার ধারে শুয়ে পড়ল। গহন একবার বলে উঠতে চাইলো যে আজ ভয় করবে কিনা, তবে বলল না। চোখের উপর হাত দিয়ে নিধি ঘুমানোর চেষ্টা করলো। আর গহন আবারও নিজের কাজ শুরু করলো। বেশ কিছুটা সময় কাজ করার পর গহন হঠাৎ করে নিধিকে ডেকে উঠল একবার। নিধি তখনও ঘুমায়নি। চোখের উপর থেকে হাতটা নামিয়ে বলল, আমি তো চুপ করেই শুয়ে আছি, কোনো তো অসুবিধা করিনি। গহনের এখনো বিরক্তি হওয়ার কথা ছিল, তবে বিরক্তি হলো না। খুব গভীর ভাবনা জগতে ডুবে গিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, কারো জীবনে সহজ না। যার যার জায়গায় দাঁড়িয়ে তার জীবন কঠিন মনে হয়, কিন্তু কখনো মরার কথা ভাববে না। অন্যের জন্য বাঁচবে, আবার অন্যের জন্য মরবে। তাহলে নিজের জন্য কি করলে? নিজেকে একটু ভালোবাসার চেষ্টা করবে। আর যে মানুষগুলো তোমায় ভালোবাসে তাদেরকে ভালোবাসার চেষ্টা করবে। আর যদি এমন কেউ নাই থাকে আমাকে ভালোবাসার মতো, তাহলে এমন নিষ্ঠুর ভাগ্যে দুটো মানুষ কখনো এক হতে পারে না। জীবনসঙ্গী মানেই হলো একজন আরেকজনের জীবনের কমতি দূর করা। সেখানে তুমি আমি দুজনেই যদি এমন ভাগ্যের হই, তাহলে তো হবে না। গহন কথাটা বলতি দিদি বলে উঠলো, আপনার ভাগ্য এমন হতে যাবে কেন? আপনাকে ভালোবাসার কত মানুষ আছে। আমার তো কেউ নেই। একটা ভালো জামাইও পেলাম না যে আমায় একটু ভালোবাসবে। এই নিধির কপালটা যে কি দিয়ে বানানো কে জানে। নিধি একা একা আরো কি সব বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়লো। গহন কিছুক্ষণ তাকিয়ে থাকলো অদ্ভুত মেয়েটার দিক। মাঝে মাঝে ভাবে, মেয়েটা কি পাগল, মাথার সমস্যা আছে, নাকি সব বুঝে ঠিকই, তবে ইচ্ছাকৃতভাবে আজে বাজে কথাগুলো বলে। কোথায় কখন কাকে কি বলতে হয় সেই জ্ঞানটুকু নেই। আবার এসেছিল গহনের কাছে আত্মসমর্পণ করতে। বয়সে পুচকে আর নিজেকে বড় দেখাতে চাইলে যা হয় আর কি। সকাল 7টা নাগাদ গহনের ঘুম ভাঙলো। নিধি তখনও গভীর ঘুমে তলিয়ে আছে। বেশি দেরি করে ঘুম থেকে উঠার অভ্যাস গহনের নেই। অনেক আগে থেকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস। তবুও প্রতিদিনের তুলনায় আজকে যেন একটু দেরিই করলো। ঘুম থেকে উঠে বসে আগে নিধির মুখের দিকে তাকালো। জানালা খুলে রাখার জন্য তেমন একটা গরম লাগে না, বরং ঠান্ডায় লেগে যায়। তবে নিধির বোধহয় একটু বেশি ঠান্ডা লাগে। সেজন্যই তো একেবারে কাঁথা গায়ে দিয়ে গুটি হয়ে ঘুমোচ্ছে। কি সুন্দর শান্ত দেখাচ্ছে মেয়েটাকে। এখন এই মেয়েটাকে দেখলে কেউ কি বলবে যে জেগে থাকলে সারাক্ষণ বকবক করতেই থাকে? কেউ বুঝতে পারবে না যে মেয়েটা ঠিক কতটা বাচাল প্রকৃতির। কি একটা ভেবে যেন গহন একা একাই হাসলো। গহনের হাসির শব্দ হয় না, ঠোঁট দুটো খুব বেশি প্রসারিত হয় না, কিঞ্চিত একটু প্রসারিত হয় আর কি। কে দেখলে হয়তো বুঝতে পারবে না যে আদৌ মানুষটা হাসছে কিনা। বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আজ কয়েকদিন হলো কাজে যাওয়া হয় না, বেশ কিছুদিন অফিসে যায়নি, কিন্তু আজ যেতেই হবে। একটা মিটিং আছে, সেখান থেকে আবার দুপুরের দিকে একটা জরুরি কাজে যেতে হবে গহনকে। একেবারে তৈরি হয়ে ঘর থেকে বেরোলো গহন। খুব আস্তে ধীরে কাজ করলো যে কোনো কারণে শব্দ না হয়। মেয়েটা সারা রাত মাথা যন্ত্রণায় ছটফট করেছে। গহন দেখেছে অনেক রাত করে ঘুমিয়েছিল। এখন এত তাড়াতাড়ি জেগে গেলে আবার মাথা ব্যথা করতে পারে। সেই জন্য নিধিকে একটু ঘুমোতে দিল। ঘর থেকে বেরিয়ে গহন সোজা গেল সালমা বেগমের ঘরে। অফিসে যে যাচ্ছে সেটা জানিয়ে যেতে হবে ওনাকে। দরজায় দাঁড়িয়ে আগে ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাইল। সালমা বেগম তখন আলমারি থেকে কিছু কাপড় চোপড় বের করে সেগুলো আবার সুন্দর করে ভাঁজ করে তুলে রাখছিলেন। বড় ছেলের কণ্ঠ কানে যেতেই তিনি দরজার দিকে তাকালেন। সকাল সকাল ছেলে মুখ দেখে তার নিজের মুখেও হাসি ফুটে উঠল। আলমারিটা বন্ধ করে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ভিতরে এসো বাবা। শরীর ভালো আছে তো মা? সালমা বেগম ছেলের দিকে এগিয়ে এসে গালে হাত রেখে আদুরে ভঙ্গিতে বললেন, হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কি অফিসে যাচ্ছ?
হ্যাঁ মা, আসলে অনেক কাজ পড়ে আছে, যেতে হবে। সেখান থেকে আবার সাবিতকে আনতে যাব। আচ্ছা ঠিক আছে, সে বেশ ভালো কথা, নাস্তা করে যা। আর নিধি কোথায়? তুমি গিয়ে বসো, আমি ওকে ডেকেই বলছি তোমাকে নাস্তা দিয়ে দিতে। সালমা বেগম যেতে ধরলে গহন ওনাকে থামিয়ে দিয়ে বলল, ওকে ডেকো না মা, আসলে সারা রাত মাথা যন্ত্রণায় ছটফট করেছে, অনেক দেরি করে ঘুমিয়েছে, এখন একটু ঘুমোক, আরাম পাবে। নাস্তা তৈরি থাকলে বলো, আমি খেয়ে নিচ্ছি। সালমা বেগম ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, সে কি কথা? তুমি কি ভেবেছো তোমার বউ এসেছে জন্য তোমার মা একেবারের জন্য তোমার সব দায়িত্ব পালন করা ছেড়ে দেবে? নিধির মাথা যন্ত্রণা করছে তো বেশ, ও ঘুমোক, সমস্যা কি? তোমার মা আছে তো, চলো আমি খাবার দিয়ে দিচ্ছি। গহন আলতো হাসলো ওনার কথায়, সেই সাথে ভীষণ সন্তুষ্ট হলো গহন নিজের মায়ের প্রতি। নিধির কথাটা বলার আগে একটু সংকোচের মাঝে ছিল এই নিয়ে যে সালমা বেগম না আবার এই নিয়ে রাগারাগি করেন কিংবা অসন্তুষ্ট হন। তবে গহন সত্যি আন্দাজ করেনি যে ওর মা ওকে এতটা ভালো করে বুঝবে। ডাইনিং টেবিলে গিয়ে গহন নিজেই নিজের প্লেটে খাবার তুলে নিল। সালমা বেগম তুলে দিতে চাইলেন, তবে গহন আপত্তি জানালো। একে একে খাবার বেড়ে নিয়ে খাওয়ার অভ্যাস গহনের, তাই হঠাৎ করে অন্যের সাহায্য নিতে অস্বস্তি হতো। গহনের পাশের চেয়ারে সালমা বেগম বসলেন। সচরাচর এভাবে ছেলেকে পাশে বসে খাওয়ানো হয় না, ওনাদের সবার খাওয়ার সময়ই এক হয় না। আজকাল তো গহন বেশিরভাগ দিনই সকালে নাস্তা না করেই অফিসে চলে যায়, দুপুরেও বাইরে খেয়ে নেয়, আর রাতে গহন যখন বাড়ি ফেরে তখন বাকি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। অনেকদিন তো সবাই ঘুমিয়েও পড়ে, গহন চুপচাপ খেয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সালমা বেগম খাওয়ার মাঝি গহনকে উদ্দেশ্য করে বললেন, শোনো বাবা, তোমায় একটা কথা বলি, জ্বর, সর্দি, মাথা যন্ত্রণা এসব খুবই ছোটোখাটো অসুখ, এগুলোকে না ধরলেও নাও ধরা যায়। আজ হয়তো নিধির মাথা যন্ত্রণাটা মাত্রাতিরিক্ত বেড়েছে, কিন্তু ওকে দায়িত্ববোধ শেখাতে হবে। আমরা তো অনেক বছর ধরে সংসার করছি বাবা, স্বামীর যত্নের সামনে এসব ছোটোখাটো মাথা যন্ত্রণা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে নাই। তোমার বাবা যখন অফিসে বেরিয়ে যেতেন, আমি যত অসুস্থ থাকি না কেন বিছানায় শুয়ে থাকতে পারতাম না। ওনার পাতে ভাত না বেড়ে দিলে আমার নিজেরও কেমন অস্থির লাগতো। জি মা, দেখেছি আমি। ছেলের থেকে ইতিবাচক সাড়া পেয়ে সালমা বেগম ফের বলে উঠলেন, আমি চাই আমার ছেলের বউয়েরা আমার ছেলেদেরকে তেমন যত্নই করুক। ঋতুকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, ও তো স্বামী অন্তঃপ্রাণ। তবে নিধিকে নিয়ে আমি একটু চিন্তায় আছি। একই তো মেয়েটার বয়স কম, তার উপর ওর যেন আমাদের সংসারের প্রতি একটা অনীহা কাজ করে, তোমার প্রতি অনীহা কাজ করে। আমি এর কারণ জানি না, হয়তো সেটা তোমাদের ব্যক্তিগত, কিন্তু রোজ রোজ এভাবে ছাদ দিলেও চলবে না বাবা। ওকে বোঝাতে হবে এই সংসারের প্রতি, তোমার প্রতি, আমাদের সকলের প্রতি ওর দায়িত্ব কি। যতই হোক ও এই বাড়ির বড় বউ, ওর দায়িত্ব তো সবার থেকে বেশি হবে, তাই না? গহন বেশ ভালোই বুঝতে পারলো যে সালমা বেগম ওকে আসলে কি বোঝাতে চাইছেন। তর্ক বিতর্কে যাওয়ার কোনো ইচ্ছে নেই গহনের। খাবার শেষ করে হাত ধুতে ধুতে সালাম বেগমকে উদ্দেশ্য করে বললেন, চিন্তা করো না মা, নিধি যথেষ্ট মেচুর, দায়িত্ববোধ নিয়ে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। আর আমাদের প্রতি ওর কোনো অনীহা নেই। একটা নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে হয়তো সমস্যা আছে, একটু সময় লাগবে ওর। ওকে একটু সময় দাও, ওকে অনুভব করাও যে এটা ওরও বাড়ি। ওকে বোঝাও আমরা ওর নিজের। দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর আমি ওর উপরে কোনো ধরনের চাপ তৈরি করতে চাই না, ওকে স্বেচ্ছায় মন থেকে সবটা করতে দাও। ছেলের কথা একেবারে অপছন্দ হলো সালমা বেগমের। ভীষণ মনক্ষুণ্ণ হলেন তিনি ছেলের প্রতি। তবে নিজের সেই অসন্তুষ্টিটুকু প্রকাশ করা আর হয়ে উঠল না, কেননা তিনি বেশ বুঝতে পারলেন তার চাওয়া আর তার ছেলের চাওয়া এই বিষয়ে সম্পূর্ণ বিপরীত। এখন যদি তিনি ছেলের চাওয়াটাকে বদলে নিজের চাওয়া পূরণ করতে চান, তাহলে হয়তো ছেলে তার কথা শুনলেও শুনতে পারে। তবে মনে মনে ওনার প্রতি ছেলের একটা ভিন্ন ধারণা তৈরি হবে। এমন হতে পারে হয়তো ছেলে বউয়ের ভালোবাসা অন্ধ হয়ে গিয়ে উল্টো সালমা বেগমের চাওয়াটা না রেখে ওনার উপর অসন্তুষ্ট হয়ে গেলে। সালমা বেগমের এসব ভাবনার মাঝে গহন বলে উঠল, আমি এখন আসছি মা, নিজের খেয়াল রেখো। ধ্যান ভাঙল সালমা বেগমের। আলতো হেসে পাল্টা ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তুমিও নিজের খেয়াল রেখো। গহন নিজেও পাল্টা এসে চলে যেতে ধরে আবারও থেমে গেল। পিছন ফিরে তাকালো সালমা বেগমের দিকে। ছেলের চোখ মুখ দেখে তিনি বুঝতে পারলেন যে গহন কিছু একটা বলতে চাইছে, তবে অস্বস্তি হচ্ছে। গহনের ব্যাপারটা ওনার মোটে ভালো লাগলো না। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি এই সংশয়ে আছো যে যা বলতে চাইছো সেটা আমার অপছন্দ হবে? সালমা বেগমের এই অভ্যাস পুরনো, খুব ভালোভাবে গহনের মন পড়তে পারে, চোখের ভাষা বুঝতে পারে। গহন কিঞ্চিত অস্বস্তি জড়ানো গলায় বলল, মা, আমার মনে হয় সাবিতকে বাড়িতে ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে আবার আমাদের থেকে দূরে কোথাও পাঠানো ঠিক হবে না। আমাদের শাসনের মাঝে থেকেই যদি বিপথে যেতে পারে, তাহলে আমরা আশেপাশে না থাকলে তো আরো বেপরোয়া হয়ে উঠবে, তাই না? গহনের এই কথাটাও পছন্দ হলো না সালমা বেগমে। তবে তিনি সেটুকু ছেলেকে বুঝতে দিলেন না, বরং ঠোঁটে হাসি ঝুলিয়ে বললেন, দেশে থাকলে অসৎ সঙ্গেও বিগড়ে যাবে। তুমি ভেবো না,
আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই সঠিক। তুমি বোধহয় টাকা পয়সা চিন্তা করছো। টাকা পয়সা নিয়ে ভেবো না। তোমাদের বাবা যথেষ্ট সম্পত্তি রেখে গিয়েছেন। দরকার পড়লে ওর ভাগের সম্পত্তি বিক্রি করে ওকে বিদেশ পাঠাবো। তোমার ফুফুর সাথেও আমি কথা বলবো এই নিয়ে। সালমা বেগম কথাটা বলতেই গহন তড়িঘড়ি করে বলল, আমি টাকা পয়সার কথা ভাবছি না মা। আমি শুধু তোমাকে বোঝাতে চাইছি ওর আশেপাশে আমরা থাকা সত্ত্বেও ওকে সামলাতে পারিনি। তাহলে ও একা থাকলে তো আরো বিগড়ে যাবে। সালমা বেগম এবারেও আলতো এসে বললেন, চিন্তা করো না, কিচ্ছু হবে না। দেশে আমি আর তোমার ভাইকে রাখবো না। আর কোনো কথা বাড়ালো না গহন। বুঝলো এই নিয়ে এখন আর কথা বাড়ালে সালমা বেগম ওকে ভুল বুঝতে পারেন। হয়তো আবারও বলবেন যে টাকা পয়সার কথা চিন্তা করে গহন বলছে যে ওকে বিদেশ পাঠানোর দরকার নেই। কিন্তু উনি তো এটা বোঝার চেষ্টাই করলেন না যে গহন সাবিতের ভালোর জন্যই কথাটা বলল। গহন কথাটা বলল তার কারণ গহন একটু হলেও সাবিতের ভবিষ্যতের পরিণতি সম্পর্কে আন্দাজ করতে পারছে। ভয়াবহ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে চোখের সামনে নিজের ছোট ভাইয়ের। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।